নাম হচ্ছে বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি, অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজির ক খ শিখবো আমরা। আচ্ছা, এর আগে অ্যানাটমি জিনিসটা কি, যেরকম ধরুন হচ্ছে আমরা যদি ফিজিক্সের কথা বলি, কেমিস্ট্রির কথা বলি, ইংলিশের কথা বলি, আপনি বুঝা ফেলেন যে এখানে কি কি পড়াবো। এখন অ্যানাটমি বলছি, তখন আপনার বুঝতে হবে যে এখানে কি পড়াবো। অ্যানাটমি মানে হচ্ছে, আমরা এক কথায় সহজ ভাষায় বলি, আমাদের হিউম্যান বডি যে আছে না, মূলত এই অ্যানাটমি ফিজিওলজি কন্ট্রিবিউশন মেডিকেল সায়েন্স দিয়ে আলোচনা করলেই একটা জিনিসকে বুঝবেন যে এটা হিউম্যান বডি অথবা রূপ টুক কিছু, এর বাহিরে আর কোনো কিছু না। এর বাহিরে মনে করেন বাংলা, পদার্থ, গণিত এরকম কোনো কিছু না। মানে আমি মেডিকেল সায়েন্সের কোনো শব্দ বলতেছি, এটা কোনো রূপ নতুবা হচ্ছে কোনো বডির পার্ট বা বডি নিয়ে কোনো আলোচনা, এরকম কিছু সহজেই বুঝে নেবেন। আচ্ছা, অ্যানাটমি মানে এই যে আমাদের যে হিউম্যান বডিটা আছে না, এই বডির যে স্ট্রাকচার আছে, গঠন আছে, হ্যাঁ, এই বডির যে ফাংশন সম্পূর্ণ হয়, কাজ করে, এই কাজ করার সাথে বা এই ফাংশন করার সাথে এই যে স্ট্রাকচার গুলো বা যেই জিনিসগুলো, যে অর্গানগুলো জড়িত, ওইটাকেই বলা হয় অ্যানাটমি। অতএব এই বডি স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে, হিউম্যান বডির বডি স্ট্রাকচার অর্গান সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে অ্যানাটমি। মানে এই যে মনে করেন যে আপনার চোখ, হ্যাঁ, চোখটা কোথায় অবস্থিত, চোখের শেপ কতটুকু, চোখের ওজন কত, চোখ কি টিস্যু দিয়ে গঠিত হয়েছে, চোখ মধ্যে কয়টা লেয়ার আছে, হ্যাঁ, এই যে সার্বিক ভাবে আমরা চোখ সম্পর্কে জানলাম, এটা অ্যানাটমি অফ আই, আয়ের অ্যানাটমি জানলাম। এরপর চোখ কি কাজ করে, এইটা যখন জানবো তখন হচ্ছে ফিজিওলজি অফ আই। অতএব আপনার বডিতে আল্লাহ তাআলা যা বানাইছে, ওই স্ট্রাকচার সম্পর্কে যখন আমরা জানবো তখন অ্যানাটমি। ওই স্ট্রাকচার কি কাজ করে, কিভাবে কাজ করে, ওইটা সম্পর্কে যখন আমরা জানবো, সেটা হচ্ছে ফিজিওলজি। অতএব ফিজিওলজি মিন্স ফাংশন, অ্যানাটমি মিন্স স্ট্রাকচার। স্ট্রাকচার নিয়ে আলোচনা করা, স্টাডি করাটাই হচ্ছে অ্যানাটমি। আর ওই স্ট্রাকচার গুলো কি কাজ করে, এইটা নিয়ে আলোচনা করাটা হচ্ছে ফিজিওলজি। কথা বুঝতে পারছেন? সহজ না একদম, আর কোনো পেছনের প্রয়োজন নাই। ওকে, এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে ক্যাম্পাসে গেলেই যেটা ধরবে, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। আমি দেখাইছিলাম না অ্যানাটমিক্যাল পজিশনটা কেমনে? অ্যানাটমিক্যাল পজিশনটা কিন্তু দেখাইছিলাম। এই যে এইভাবে একদম স্ট্রেট দাঁড়াইছেন, দাঁড়ায়া এই যে আপনার ঘাড়, এই যে আপনার হাত, হ্যাঁ, এই যে আপনার ভরি, এই যে হাত, হ্যাঁ, এই যে হাত, এই যে হাত, এই হাতগুলো এরকম সোজা সামনের দিকে ধরে রাখছেন এবং পাও গুলো একদম সোজা সামনের দিকে। এই যে এই পজিশনটা, এই পজিশনটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এই পজিশনটাই হচ্ছে কি অ্যানাটমিক্যাল পজিশন। মানে একদম স্ট্রেট হয়ে দাঁড়াইছেন, সোজা সামনের দিকে তাকাইছেন, হাত দুইটা একদম সামনের দিকে ধরে রাখছেন, পাও দুইটা কি একদম সোজা ধরে রাখছেন। এটাই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনাদেরকে দাঁড়াইতে বলবে, আশা করি সবাই দাঁড়াইতে পারবেন এবং পজিশনটা শো করতে পারবেন। পারবেন না? আমি চিত্র মাধ্যমে কিন্তু দেখাইছিলাম। পারবেন? জি স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আপনার হচ্ছে যদি একটু ক্লাসিফিকেশন অফ অ্যানাটমি, এটা ধরবে না, আসবে না, তারপরেও জেনে রাখা ভালো যে অ্যানাটমি পড়বো, অ্যানাটমি ক্লাসিফিকেশন জানবো না, ব্যাপারটা তো এরকম হয় না, তাই না? অবশ্যই জানতে হবে, জাস্ট জানার জন্য। এটা পরীক্ষা আসবে না বা ওইভাবে কেউ ধরবেও না, জানার জন্য জানা। এটা অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানাটমি যদি বলি, মেইনলি হচ্ছে আপনার গ্রস অ্যানাটমি আর হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আমরা গ্রস বা ম্যাক্রো মানে কি জানি? বড়। গ্রস বা ম্যাক্রো মানে জানি বড়। অতএব যে অ্যানাটমি গুলো, যেরকম চোখ আপনি দেখতে পারবেন, তারপরে আপনার ঠোঁট, দাঁত, জিহ্বা, হাত, পা, হ্যাঁ, নাক, তারপরে হচ্ছে হার্ট, লাংস, কিডনি, এগুলো কি বড় অ্যানাটমি না? এগুলো খালি চোখে দেখা যায় না? এগুলো কিন্তু স্বাভাবিক, খালি চোখে আপনি দেখতে পারেন। এই যে অ্যানাটমি গুলো, এই অ্যানাটমি গুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক
বা গ্রস অ্যানাটমি, এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক বা গ্রস অ্যানাটমি। এরপর হইতেছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রোস্কোপিক মানে এমন কিছু বডি স্ট্রাকচার বা স্ট্রাকচার আছে যেই জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপ মেশিন দিয়ে দেখতে হয়, ওগুলোকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যানাটমি। যেরকম আপনার বডিতে হচ্ছে সেল আছে, টিস্যু আছে, এখন আপনার বডিতে কোনটা সেল আপনি কি খুঁজ পাবেন? খালি চোখে খুঁজ পাবেন? পাবেন না। এটা কি মাইক্রোস্কোপ মেশিনের মাধ্যমে দেখতে হয়। টিস্যু খালি চোখে খুঁজ পান? পান না, মাইক্রোস্কোপ মেশিনের মাধ্যমে দেখতে হয়। ওগুলো হচ্ছে ওই অ্যানাটমি, টিস্যু আর সেলের অ্যানাটমি নিয়ে আলোচনা করাটাই হচ্ছে মূলত মাইক্রোস্কোপিক অ্যানাটমির মধ্যে পড়ে। এখন বলতে পারেন স্যার খালি চোখে দেখা যায় না, ওইটার আবার কুত্তুনি লম্বা, কুত্তুনি হইতেছে ওজন, এগুলা কেমনে কেমনে সম্ভব? সম্ভব, আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদের সৃষ্টি করছে। একটা সেলের দেখেন আমরা খালি চোখে দেখতে পারি না, এরপরও একটা সেলের, হ্যাঁ, আপনার মেইনলি উপাদান থাকে কয়টা? দুইটা, সাইটোপ্লাজম আর প্লাজমা। এরপরে আবার এই সাইটোপ্লাজম গুলোর মধ্যে মেমব্রেনাস নন মেমব্রেনাস আছে। যেরকম হচ্ছে আপনার নন মেমব্রেনাসের মধ্যে কি রাইবোজোম, হ্যাঁ, মাইক্রোটিউবেল, মাইক্রোফিলামেন্ট। আর মেমব্রেনাসের মধ্যে কি পেরিঅক্সিজোম, সেন্ট্রিওম, হ্যাঁ, তারপর হইতাছে আপনার মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারটাস। এই জিনিসগুলো কি এই সেলের মধ্যে থাকে। তাহলে সেল কি আসলেও বড়, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, তাই না? তাহলে যেই জিনিসগুলো খালি চোখে দেখতে পাই না কিন্তু ওর আকার, আকৃতি, শেপ, ওজন সবই আছে, গঠন আছে, লেয়ার আছে, ওই জিনিস, ওই অ্যানাটমি গুলো সম্পর্কে আলোচনা করাকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যানাটমি। কথা বুঝতে পারছেন? কোনো অসুবিধা আছে বলেন তো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় ডাইরেক্ট একটা সিগন্যাল করে দিবেন, স্যার বুঝি নাই, হ্যাঁ, সুন্দর করে একটা সিগন্যাল করে দিবেন। ওকে। এরপরে অ্যানাটমির আরেকটা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে এমব্রায়োলজি, অর্থাৎ ভ্রূণ অ্যানাটমি। ভ্রূণ অ্যানাটমি বলতে কি মার্ত গর্ভে যে অ্যানাটমিটা, অর্থাৎ একটা বেবি যখন প্রথম একটা মায়ের গর্ভে আসে তখন একদম ছোট একটা ভ্রূণ থাকে, ছোট একটা ভ্রূণ থাকে, পরে ভ্রূণটাকে এরকম বড় হয়, পরে হাত পা হয়, পরে চোখ হয়, হ্যাঁ, নাক হয়, এরপরে অনেক বড় একটা বেবি হয়ে যায়। এই যে যে মানে এই যে যে গঠন স্ট্রাকচারটা আছে, এইটা সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে এমব্রায়োলজি। এটা সম্পর্কে আলোচনা করাটাকে বলা হয় এমব্রায়োলজি অ্যানাটমি। কথাটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ওকে। আচ্ছা, তাইলে আমরা এমব্রায়োলজি সম্পর্কে জানতে পারলাম। এরপরে হাইলি স্পেশালাইজড ব্রাঞ্চ অফ অ্যানাটমি, কিছু স্পেশাল ব্রাঞ্চ আছে অ্যানাটমির। স্পেশাল ব্রাঞ্চ যেরকম প্যাথোলজিক্যাল অ্যানাটমি, মানে প্যাথোলজিক্যাল অ্যাটাকের কারণে যে অ্যানাটমিটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল অ্যানাটমি। কিরকম প্যাথোলজিক্যাল অ্যাটাকের কারণে অ্যানাটমি সৃষ্টি হবে? হ্যাঁ, মনে করেন যে আপনার যে লিভারটা, লিভারটা স্বাভাবিকভাবে যতটুকু হচ্ছে থাকার কথা, মনে করেন যে লিভারটা এতটুকু থাকার কথা স্বাভাবিক, আপনার পেটে এত বড় লিভার আছে। এখন এইখানে ধরুন কোন একটা ভাইরাস অ্যাটাক করছে, অ্যাটাক করার ফলে ওই লিভারটা কি আস্তে আস্তে নষ্ট হইয়া ফুলে যাইতেছে, এরকম হয় না? দেখবেন তখন মানুষের পেটটা কি, পেটটা অনেক বড় হয়ে যায়, মনে করেন যে বড় হইয়া এত বড় হয়ে গেছে। তাহলে এই যে ভাইরাসের কারণে এটা হইতাছে কি হইলো, নষ্ট হইয়া ফুলে গেল, তার মানে তার আকার আকৃতি চেঞ্জ হয়ে গেল। এই যে যে তার আকার আকৃতি চেঞ্জ হয়ে গেল প্যাথোলজিক্যাল অ্যাটাকের ফলে, এটাকে বলা হয় প্যাথোলজিক্যাল অ্যানাটমি। এটাকে বলা হয় কি প্যাথোলজিক্যাল অ্যানাটমি। কথাটা কি বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, এরপরে আছে রেডিওগ্রাফিক অ্যানাটমি। মনে করেন যে একদিন বন্ধু বান্ধব লইয়া, হ্যাঁ, একটা মোটর সাইকেল সেই মনে করেন যে ঘুরতে গেছেন, সেই রিল্যাক্সে, আর হঠাৎ কইরা মনে করেন যে রাস্তা দিয়ে যাইতেছেন যাইতেছেন মাঝখানে একটা জরিনার দেয়া পাইলেন,
জরিনার দেহ পায়া ভাব লইয়া, হ্যাঁ, জরিনার ইমপ্রেস করার জন্য কি করলেন, আরো জোরে মোটরসাইকেল চাললেন। ওদিক দিয়ে তো মনে করেন যে একটা গাছের সাথে যাইয়া আপনার হাত পা মনে করেন যে পগার পার, এই যে হাত পাও যে পগার পার হইলো, এরপরে মনে করেন যে আপনি গেলেন হসপিটালে, হসপিটালে যাইয়া দেখলেন যে হাত কি এই যে এরকম ছিল, তার থেকে কি আপনার হাতটা এরকম সোজা ছিল, হ্যাঁ, এরকম সোজা ছিল। মার্শাল্লাহ এদিক দিয়ে মাঝখান দিয়ে সেই একটা বড় মনে করেন যে ভাঙ্গা ভাঙছে। এই যে আপনার হাতের যে চেঞ্জটা চলে আসলো অ্যানাটমির, এটা রেডিওলজি বা রেডিয়েশনের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারলেন। এটাকে বলা হয় রেডিওগ্রাফিক অ্যানাটমি, এটাকেই বলা হয় রেডিওগ্রাফিক অ্যানাটমি। অথবা অনেকের দেখবেন যে পায়ের পাতা, হ্যাঁ, এই পায়ের পাতার মধ্যে এদিক দিয়া, হ্যাঁ, নর্মালি হাড় থাকার কথা না, কিন্তু এদিক দিয়ে একটা বড় হাড় হয়ে গেছে। বা কোমরের মধ্যে দেখবেন যে বলে যে হাড়ের ক্ষয় গেছে গা, এই যে হাড়ের ক্ষয় গেল অথবা হাড় বাইরে গেল, অথবা মনে করেন যে জরিনার কারণে আপনার হাত ভেঙে গেল, এই যে এক্স রের মাধ্যমে, হ্যাঁ, এমআরআই এর মাধ্যমে, সিটি স্ক্যানের মাধ্যমে খুঁজে যে পাইলাম, এক্স রে এমআরআই সিটি স্ক্যান কি আমরা রেডিওগ্রাফিকের মাধ্যমে পাই না, ওই অ্যানাটমিটাই হচ্ছে রেডিওগ্রাফিক অ্যানাটমি। কথাটা বুঝতে পারছেন? ওই ভাঙ্গাটা স্বাভাবিকটা কিন্তু না, ওই ভাঙ্গাটা, অথবা ওই যে হাড় বাইরে গেছে অথবা হাড় ক্ষয় হয়ে গেছে, ওই ক্ষয় হওয়াটা হাড় বাইরে দাও অথবা ওই ভাঙ্গাটা, এটাই হচ্ছে রেডিওগ্রাফিক অ্যানাটমি। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। একবারে ওইটা সবারই মনে থাকবো, কারণ ওই যে জরিনা একবার যায় যে ভাঙছিল, এই জন্য মনে থাকবো, ঠিক না? আচ্ছা, এরপরে হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক আমরা কই না ক্লিনিক মানে কি, যে এখানে অ্যাসেসমেন্ট হয়, ডায়াগনোসিস হয় এবং ট্রিটমেন্ট হয়। মানে আপনি গেছেন, প্রথমে আপনার দেখছে, এরপরে মনে করেন আপনার বিভিন্ন ধরনের টেস্ট করাইতে হয়েছে, এরপরে এখানে আপনার হচ্ছে ট্রিটমেন্ট দিছে। এই যে পুরো প্রক্রিয়াটা, এটাই হচ্ছে ক্লিনিক্যাল। এই পুরো প্রক্রিয়ার সাথে যে অ্যানাটমি গুলো জড়িত, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। এই পুরো প্রক্রিয়ার সাথে অর্থাৎ অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট পারপাসে যে অ্যানাটমিটা, সেটাই হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। কথা ক্লিয়ার? সহজ না? জি স্যার। ওকে, আচ্ছা, এগুলো জাস্ট জানার জন্য জানা, এগুলো পরীক্ষা আসবে এরকম না, কিন্তু জানার জন্য জানা, হ্যাঁ। ওকে, তাহলে আমরা অ্যানাটমি ডেফিনিশন জানতে পারছি, অ্যানাটমির ক্লাসিফিকেশন আমরা জানতে পারছি, এবং ফিজিওলজি কি, ফিজিওলজি হচ্ছে ফাংশন, ফিজিওলজি হচ্ছে প্রত্যেকটা অর্গান বা পার্টের ফাংশন, প্রত্যেকটা অর্গান বা পার্টের কি ফাংশন হচ্ছে ফিজিওলজি। যেই রকম কিছু এক্সাম্পল আছে, রেনাল ফিজিওলজি, অথবা কিডনি ইউরিন ফর্মেশন করে, ইউরিন এক্সক্রিশন করে, এই যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, এটাকে বলা হয় রেনাল ফিজিওলজি। এরপরে হচ্ছে নিউরো ফিজিওলজি, এই যে আমি আপনারে বলতেছি, আপনি শুনতেছেন, বুঝতেছেন, হাসতেছেন, কানতেছেন, মশায় কিস মারলে বুঝতে পারতেছেন, মশার জুড়ে উল্টার একটা কি থাপ্পড় দিতেছেন, হ্যাঁ। এই যে আপনি মনে করেন যে ঠান্ডা পানির মধ্যে হাত দিলে হচ্ছে অনেক ঠান্ডা ফিল হবে, অথবা গরমের মধ্যে হাত দিলে আপনার হচ্ছে হাত পুড়ে যেতে পারে, কারেন্টের মধ্যে হাত দিলে আপনি শক খাবেন, রাস্তা দিয়ে যদি আপনি সাইড হয়ে না চলেন অ্যাক্সিডেন্ট করবেন। এই যে সবকিছু আপনি বুঝেন, এই যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, এটা হচ্ছে নিউরোফিজিওলজি, এটা হচ্ছে নিউরোফিজিওলজি। এরপরে ধরুন হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। কার্ডিও মানে কি আমরা শিখছিলাম, আমরা হার্ট, বা ভেসেল, ভাস্কুলার বা ভেসেল একই কথা, মানে রক্তনালিকা। এই যে হার্ট রক্ত পাম্প করে, ভেসেল সারা দেহে রক্তটাকে সাপ্লাই দেয়, আবার ভেসেলের মাধ্যমে হার্টে রক্তটা ফিরে আসে, আবার সাপ্লাই দেয়। এই যে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করে, এটা কি, এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরকম জাস্ট ডিরেক্ট এক্সাম্পল শিখলেই বা জানলেই হবে, বেশি জানার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, এরপরে ফাংশনালি
আমাদের হিউম্যান বডিতে অর্গান সিস্টেম কয়টা? ফাংশনালি আমাদের হিউম্যান বডির অর্গান সিস্টেম হচ্ছে 11টা। আমাদের এখন বুঝতে পারবো সিস্টেমটা কি, মানে যেই সিস্টেম একটা প্রক্রিয়া সম্পূর্ণ করে ওইটা একটা সিস্টেম, ওইটা একটা ফাংশনাল সিস্টেম। মনে করেন যে আপনি খাবার খাইতেছেন, হ্যাঁ, খাবার খাওয়ার পরে মুখ দেয়া হচ্ছে, খাবারটা খাইতেছেন ইসোফেগাস দেয়া, স্টোমাক খাইতেছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মাধ্যমে যায়। একটা সময় কি অ্যাজ এ ফাসেস মানে পায়খানা হিসাবে আমাদের কি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যেতেছে। তাহলে এইটার সাথে জড়িত পুরো প্রক্রিয়াটাই কি একটা সিস্টেম, তাই না? এটা আমাদের বডিতে কি একটা ফাংশন সম্পন্ন করতেছে। খাবার খাইতেছি, আমাদের বডিতে হচ্ছে পুষ্টি দিতেছে, আর হচ্ছে বজ্র অংশটুকু পায়খানা হিসাবে বের হয়ে যেতেছে। এই যে একটা ফাংশন সম্পূর্ণ করতেছে, ঠিক এরকম আমাদের হিউম্যান বডিতে 11টা ফাংশন সম্পূর্ণ হয়। এই জন্যই আমাদের হিউম্যান বডিতে ফাংশনাল সিস্টেম হচ্ছে 11টা। হিউম্যান বডি ফাংশনাল সিস্টেম কয়টা? 11টা। একটার নাম হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেম, যার মূল হচ্ছে স্কিন, এবং যে সিস্টেমটা মূলত হচ্ছে আমাদের হিউম্যান বডিতে প্রোটেকশনের কাজ করে থাকে এবং বডিকে টেম্পারেচার মেইনটেইনের কাজ করে থাকে। বডি টেম্পারেচার মেইনটেইন করা এবং বডিকে প্রোটেক্ট করার যে কাজটা করে থাকে সেই হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। সেই হচ্ছে কি? সে হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। এরপরে হচ্ছে আপনার আছে স্কিলডার সিস্টেম, এরপরে আছে হচ্ছে মাসকুলার সিস্টেম, এরপর আছে নার্ভাস সিস্টেম, এরপর আছে এন্ডোক্রাইন সিস্টেম, এরপর আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এরপর আছে লিম্ফেটিক সিস্টেম, এরপরে রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম এন্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই 11টা সিস্টেমের নাম, সিস্টেমের কাজ কি না জানলেও হবে, বাট এই 11টা সিস্টেমের নাম at any cost, at any cost আগামীকালকের মধ্যে ব্রেনের মধ্যে ঢুকাবেন, মানে এমন ভাবে যে মনের ভিতরে গাড়ি ছাড়া কমত মারে। হ্যাঁ, এই 11টা সিস্টেম হচ্ছে বর্তমানে ওই যে যারা মনের মধ্যে গাড়ি ছাড়া রাখবেন সে, বুঝতে পারছেন? শুধু কালকের জন্য, এরপরে আপনার ব্যাপার। শুধু কালকের জন্য ওর মনের মধ্যে গাড়ি ছাড়া রাখেন, তাহলে মুখস্থ হয়ে গেল, এরপরেও চাইলেও কি আপনারা ফালাইতে পারবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই 11টা সিস্টেমের নাম আমার মুখস্থ রাখতে হবে। ইন্টিগ্রেটেড সিস্টেম আমরা বুঝতে পারছি। স্কিলটার সিস্টেম বলতে কি বোঝায়? স্কিলটার সিস্টেম বলতে বোঝায় কঙ্কাল তন্ত্র। এই যে আপনার হিউম্যান বডিতে যে হাড়গুলো আছে না, এই পুরা হাড় যে আছে, এই হাড় নিয়ে এই যে সিস্টেমটা সেটা হচ্ছে স্কিলটার সিস্টেম, যে মূলত কি আমাদের হিউম্যান বডিকে সাপোর্ট করে, প্রটেক্ট করে, মেইনটেইন করে, মাসেল অ্যাটাচমেন্ট করে, মাংসপেশি সংযুক্ত করে, হ্যাঁ, ব্লাড ফর্মেশন করে। এখন প্রশ্ন হচ্ছে বোন কিভাবে ব্লাড ফর্মেশন করে, কেউ বলতে পারবেন? আমাদের চিফ ব্লাড ফর্মিং অর্গান কি, মানে মূল কোন উপাদানটায় রক্ত উৎপাদন করে? সে হচ্ছে বন মেরু, যেটা বনের মধ্যে থাকে, বনের ময়ূরের মধ্যে থাকে। যে আপনার হচ্ছে কুরবানির মাংস যখন কাটে দেখবেন ওই যে ভিতর থেকে, নলির ভিতর থেকে, হ্যাঁ, নরম নরম জিনিস বের হয়, ওইটাই হচ্ছে বন মেরু। ওইটা হচ্ছে বন মেরু, যে মূলত হচ্ছে রক্ত উৎপাদন করে। বুঝতে পারছেন? তাহলে আপনার হচ্ছে এই বনের মধ্যেই তো বন মেরু থাকে, তাহলে এই বনের কাজ আলটিমেটলি বন ফর্মেশন করে, ব্লাড ফর্মেশন করা না? আলটিমেটলি কি ব্লাড ফর্মেশন করা। আচ্ছা, তাহলে আজকে থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি, হুইচ ইজ দ্য চিফ ব্লাড ফর্মিং অর্গান, বলতে পারবেন? বন মেরু। ঠিক আছে, ওকে। তাহলে আমরা স্কিলটার সিস্টেম বলতে মূলত ওই যে কঙ্কাল তন্ত্রটা বুঝলাম। আচ্ছা, এরপরে মাসকুলার সিস্টেম, মানে মাংসপেশি, যে আমাদের হিউম্যান বডিতে মাংসপেশি আছে, এই মাংসপেশি নিয়ে যে সিস্টেমটা মেইনটেইন করে এটা হচ্ছে মাসকুলার সিস্টেম। এই মাসকুলার সিস্টেম বা মাংসপেশি কি করে আমাদের বডিটাকে মূলত হচ্ছে নাড়াচাড়া করতেছি, চাইলে দৌড় মারতেছি, চাইলে মশারে মার দিতেছি, চাইলে হাত উপর দিকে তুলতেছি, হ্যাঁ, চাইলেই হচ্ছে আপনার মানে হাত দিয়ে খাবার নাড়াচাড়া করতেছি, লোকোমোশন করতেছি। এটা মূলত কি এই মাংসপেশি আমাদেরকে নাড়াচাড়া করতে সহযোগিতা করে। মূলত হচ্ছে আমাদের নাড়াচাড়া করার জন্য মূল দায়ী হচ্ছে
এই মাংসপেশিটাই, ঠিক আছে। এছাড়াও সাপোর্ট হিট প্রোডাকশন কাজটা করে থাকে। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বডিতে টেম্পারেচার বা হিট প্রোডাকশন করে মাসেল, আর এই টেম্পারেচার বা হিটটা মেইনটেইন করে কে জানেন? এই টেম্পারেচার বা হিটটা মেইনটেইন করে কিন্তু স্কিন, মনে থাকবো না? তাহলে হিট প্রোডাকশন করে মাসেল, আর এই হিট মেইনটেইন করে কে? স্কিন। ওকে, মনে থাকবো? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার নার্ভাস সিস্টেম। বুঝলেন তো, যে আমাদেরকে মূলত হচ্ছে রেসপন্স টু স্টিমুলি, মানে সকল কিছু বুঝতে সহযোগিতা করে, সকল কিছু বুঝতে সহযোগিতা করে, এই হচ্ছে নার্ভাস সিস্টেম। যদি কথার কথা নার্ভাস সিস্টেম না থাকতো, তাহলে এই যে আমি বলতেছি আপনি বুঝতেছেন, বুঝতে পারতেন না। অথবা আপনার এই যে এই মাংসপেশি আছে, আপনি চাইলে উপর দিকে তুলতেছেন, নামাইতেছেন, অথবা একটা মশায় কামড় দিলে বুঝতেছেন, এটা কি আপনি বুঝতে পারতেন না। তাহলে প্রতিনিয়ত এই স্টিমুলি রেসপন্সটা করে কি? এই নার্ভাস সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম মূলত আমাদের বডিকে রেগুলেশন করে, মানে বডিটাকে কন্ট্রোল করে। এন্ডোক্রাইন সিস্টেম মূলত হচ্ছে যেটাকে বুঝে হরমোনের সিস্টেম, মানে এই হরমোন গুলো যে আমাদের বডিতে মেইনটেইন করতেছে, কাজ করতেছে, রেগুলেশন করতেছে, এই সিস্টেমটাই হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। বলেই দিলাম যে হার্ট ব্লাড পাম্প করবে। আচ্ছা, হার্ট কি ব্লাড উৎপন্ন করে না পাম্প করে? বলেন তো। পাম্প করে। পাম্প করে। অনেকে ভাবে কি হার্ট ব্যান্ড রক্ত কি উৎপাদন করে, এটা কি ভুল কনসেপ্ট। রক্ত উৎপাদন করে কারা? বন মেরু। আর হার্টের কাজ হচ্ছে জাস্ট ব্লাডটাকে কি, উৎপাদিত ব্লাডটাকে পাম্প করা, হ্যাঁ। আর হচ্ছে ভেসেল কি করে? রক্তনালিকা সারা দেহে কি রক্তটা পৌঁছায় দেয়। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম কাজ কি? ব্লাড পাম্প করবে আর সারা দেহে রক্তটা ছড়াই দিব। তো ট্রান্সপোর্ট অফ ব্লাড, ট্রান্সপোর্ট অফ ব্লাড, কার্ডিওভাস্কুলার সিস্টেম কাজ হচ্ছে ট্রান্সপোর্ট অফ ব্লাড। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে লিম্ফেটিক সিস্টেম। আমাদের হিউম্যান বডিতে যেরকম রক্ত থাকে না, যেরকম নার্ভ থাকে না, এরকম একটা চ্যানেল থাকে, এর নাম হচ্ছে লিম্ফ। হ্যাঁ, লিম্ফ ফ্লুইড, হ্যাঁ, লিম্ফ নোড থাকে, যে মূলত হচ্ছে আমাদের এই বিভিন্ন ধরনের যে ব্লাড আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট আছে, হ্যাঁ, এই জিনিসগুলোকে ক্লিন করা, রিটার্ন করা, কালেক্ট করা, যে কাজটা করে থাকে, এবং বডিতে আলটিমেটলি ইমিউনিটি সৃষ্টি করে থাকে, বডিতে আলটিমেটলি ইমিউনিটি সৃষ্টি করে, এবং বডিকে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম যা আছে, হ্যাঁ, ওইটার অ্যাটাক থেকে কি সুরক্ষিত করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, মূলত হচ্ছে গ্যাসিয়াস অ্যাকশন, অর্থাৎ শ্বাস নিতেছেন, শ্বাস ছাড়তেছেন, এই যে লাংস যে আমাদের হিউম্যান বডি এত বড় কাজটা করতেছে, এই কাজটা মূলত হচ্ছে রেসপিরেটরি সিস্টেম মেনটেন করে থাকে। এরপরে ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ খাবার খাইতেছেন, শরীরে পুষ্টি হইতেছে, বজ্র অংশটুকু বের হয়ে যাচ্ছে, এই পুরো প্রক্রিয়াটা মেনটেন করে যে সে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে ইউরিনারি সিস্টেম, ইউরিন ফর্মেশন করা, এক্সক্রিশন করা, হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে ইউরিনারি সিস্টেম করে থাকে। এরপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ যেই সিস্টেমে প্রজনন মেনটেন হয়, অর্থাৎ যার মাধ্যমে বা যেই প্রক্রিয়ার মাধ্যমে আপনার পরবর্তী বংশধর বা জেনারেশন আসে। ওকে, কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা কি করব? অবশ্যই 11টা সিস্টেমের নাম 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 মুখস্থ করব ইনশাআল্লাহ। করতে পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার, পারবো স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনটা বলেই দিছি। ফাংশন মুখস্থ করা লাগবে না? ফাংশন গুলো যদি পসিবল হয় মুখস্থ করবেন, মানে ফাংশন গুলো মাথার উপর চাপাই দিলাম না, কিন্তু 11টা সিস্টেমের নাম মুখস্থ করতেই হবে। আমি ধরবো
এই অমুক 11টা সিস্টেমের নাম বলো। এরপরে যদি 11 সিস্টেমের নাম পাইলেন, তখন মনে করেন যে আর একটু আপনাকে জাস্টিফাই করলাম যে ফাংশন গুলো আপনি পারেন কিনা। কিন্তু ফাংশন না পারলেও অসুবিধা নাই, কিন্তু 11টা সিস্টেমের নাম যদি না বলতে পারেন, তাহলে কিন্তু মনে করেন যে আপনাকে 550 পরে ট্যাবলেট খাওয়াই দিব। ঠিক আছে? আমার মনে আছে আমরা যখন ক্লাস 5-এ ক্লাস করতাম, ওই এক বছরের জন্য আমাদের একটা হেড টিচার আসছিল। তো হেড টিচার আমাদের গণিত ক্লাস নিল। হ্যাঁ, গণিত ক্লাস নিয়া মনে করেন যে যদি কেউ না পাইতো, তখন তার ট্যাবলেট খাওয়াইতো। কেমনে ট্যাবলেট খাওয়াইতো? মনে করেন যে কানের নিচে দিত, তো কানের মধ্যে ধরতো, যেটা কইতো, বাবা তুমি কত ট্যাবলেট খাওয়া, কও 250 না 500। এই কথা কইয়া ঠাস করে মারতো একটা সর, বুঝতে পারছেন? তো ওইখান থেকে ট্যাবলেট খাওয়া শিখছি। ঠিক আছে, আমি ট্যাবলেটটা কি মুখে দিব, হয়তো আপনাদেরকে তো কাছে নাই, অনলাইন ক্লাস যেহেতু। কিন্তু আশা করি যে আপনারা আমাকে অনেক বেশি সম্মান করেন, আপনারা আমার প্রতি অনেক বেশি ডেডিকেটেড, এবং আপনারা আমাকে অনেক বেশি ফলো করেন। মানে আমি একটা কথা বলবো, বলার সাথে সাথে আপনারা সেটা শুনবেন, সেটা করবেন, সেটা মানবেন, সেই বিশ্বাসটা আমার আছে ইনশাআল্লাহ। করবেন না? অবশ্যই স্যার। ইনশাআল্লাহ স্যার। স্যার আজকে রেকর্ড ক্লাসটা কি পাবো? না, রেকর্ড ক্লাস দেওয়া হবো না, বাকি সবাই দেওয়া হবো। তো ফাংশন গুলা পড়তাম কিভাবে পড়বো? আচ্ছা, ফাংশন গুলো ওই যে আমি যেইভাবে বললাম না, ওইভাবে পড়লেই হবে। এবং স্যার পিডিএফ দিছো তো? আপনারা হচ্ছে অবশ্যই এই মানে রেকর্ড ক্লাসটা শোনার চেষ্টা করবেন। আমরা আজকের রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। কিছুক্ষণ পরে আমরা টেলিগ্রাম একটা গ্রুপ খুলে লিংক দিব, লিংক দিয়ে আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি, ঠিক আছে? আগামীকাল ইনশাল্লাহ আবার ক্লাস হবে। হ্যাঁ, স্যার হ্যাঁ, রূপালী